তাহলে আগের দিন আমরা কি জেনেছি যে একাদশ শ্রেণীর দর্শন দর্শনের পুরো সিলেবাসটা আমরা আগের দিন জেনেছি। পুরো সিলেবাসটা ভালো মতন ডেসক্রাইব করা আছে। সিলেবাসটা যদি তোরা জেনে নিস, টোটাল কতগুলো চ্যাপ্টার আছে? 9টা। টোটাল কটা চ্যাপ্টার আছে? 9টা। দর্শনকে দুটো পার্টে আমরা পড়ব, একটা কি ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শনে তোর কতগুলো চ্যাপ্টার আছে? 7টা। কতগুলো? 7টা। ওখান থেকে আসবে 24 নম্বর। আর পাশ্চাত্য দর্শনে কতগুলো চ্যাপ্টার? দুটো। ওখান থেকে আসবে 16 নম্বর। আর টোটাল 40 নম্বরই হবে আমাদের এমসিকিউ। ঠিক আছে? আর তাহলে আজকে আমরা দর্শনের প্রথম ইউনিটে যেটা আছে ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে কি পড়বো আমরা আজকে? যে দর্শনের ধারণা। প্রথম অধ্যায়ের নাম কি? দর্শনের ধারণা। তো ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় কি? দর্শনের ধারণা। সেই দর্শনের ধারণা আমরা পড়ব। প্রতিটা ক্লাস এইভাবেই হবে। প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব, এইভাবে ডিজিটালি ক্লাস হবে। বিস্তারিত আলোচনা করার পরে এই পিডিএফটা এখানে কিওয়ার্ডটা থাকবে, তোদের কাছে থাকবে। ঠিক আছে? এটা দেওয়া হবে এই আলোচনার পরে আমরা কি করব? কোশ্চেন কোনগুলো শুধু ওয়ান লাইনার প্র্যাকটিস করব। এই চ্যাপ্টারটার কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, তারপরে গিয়ে আমরা কি করব? এক্সাম। ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার এইভাবেই আমরা আলোচনা করব। তাহলে গিয়ে দেখা যাক। তাহলে দর্শনের ধারণা। দর্শন মানে ভারতীয় দর্শন। দেখ, ভারতীয় দর্শনকে আমরা আগের দিনই বলেছি। দর্শন কথাটি কোত্থেকে এসছে? দর্শন কথাটি এসছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে। দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে। তাহলে দর্শন বলতে দৃশ ধাতুর সাথে কি, কোথা থেকে এসছে? দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে। দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে কোন কথাটা আসে? দর্শন। যার অর্থ কি? দেখা। যার অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। ভালো কথা কি বলবো? চাক্ষুষ প্রত্যক্ষণ মানে চোখ দিয়ে দেখি। ক্লিয়ার হচ্ছে? তাহলে দর্শন এই কথাটা একদম ভুললে চলবে না। দর্শন কথাটা করতে গেছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে। দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে এই দর্শন কথাটি এসেছে। দেখো এখানে লেখা আছে, এই যে দৃশ ধাতু, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে কি কথা এসছে? দর্শন। দর্শন মানে আমরা দৃশ মানে কি? দৃশ মানে দেখা। কিন্তু দর্শনে এর অর্থ কেবল দেখা নয়, এর অর্থ অ্যাকচুয়াল অর্থ কি? তত্ত্বদর্শন বা সত্য দর্শন। তত্ত্বদর্শন বা সত্যকে উপলব্ধি করা। মানেটা কি দাঁড়াচ্ছে? দেখো, আমরা দর্শন বলতে কি উপর মানে এটা কি? যে দর্শন মানে দেখা। কিন্তু ভারতীয় দর্শনে কি বলছে? ভারতীয় দর্শনে দর্শন বলতে প্রকৃত সত্যকে উপলব্ধি করা। প্রকৃত সত্য মানে ধরো আমরা যেটা বললাম, আগের দিনও বলেছি, যে খালি রোডে যাচ্ছি, এনএইচে যদি ন্যাশনাল হাইওয়ে থেকে যাই, সামনে দেখতে পাই গরমকালে রোদের মধ্যে কি দাঁড়াচ্ছে? যে জল দেখা যাচ্ছে। রাস্তায় কি পড়ে রয়েছে? জল। তো দূর থেকে দেখতে পাচ্ছি জল, কিন্তু অ্যাকচুয়াল কি ওটা আমি প্রকৃত সত্যকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তাহলে ওটা কি দেখছি? ওটা হচ্ছে মরীচিকা। অ্যাকচুয়ালি যদি প্রকৃত সত্যকে জানি তাহলে কি হবে? ওটা হচ্ছে মরীচিকা। তো ভারতীয় দর্শন এই দেখার কথা বলছে যে তুমি যেটাই দেখবে তার কি প্রকৃত অন্তর্নিহিত সত্তাকে দেখো, আত্মোপলব্ধি করো। কি করো? আত্মোপলব্ধি। ক্লিয়ার হচ্ছে? তাহলে ভারতীয় দর্শনে কি বলছে? যে প্রকৃত সত্যকে দেখা। কীরকম দেখা? প্রকৃত সত্যকে দেখা, বস্তুর অন্তর্নিহিত সত্তাকে দেখা। বুঝতে পেরেছো কি বললাম? আর ভারতীয় দর্শনটাই কি? আধ্যাত্মবাদী বা স্পিরিচুয়ালিস্ট। যেটা আমরা খালি চোখে দেখতে পাই না তার কথাও আলোচনা হয় ভারতীয় দর্শনে। খালি চোখে আমরা কাদেরকে দেখতে পাই না? যেমন ঈশ্বর দেখতে পাই, ঈশ্বরকে দেখতে পাই না। তারপরে পুনর্জন্মবাদ দেখা যায়। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এইসব আমরা কি পাই না, দেখতে পাই না। তো ভারতীয় দর্শনে আলোচনা করব। কিন্তু ফিলোসফি কি? ফিলোসফি মানে দেখো, ফিলোসফি কথাটা কোত্থেকে এসছে? ফিলোস আর সোফিয়া দুটো ওয়ার্ড থেকে এসছে। ফিলোস শব্দের কথা কি? অর্থ অনুরাগ। ফিলোস শব্দের অর্থ অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। ফিলোসফি মানেই কোন কথাটা? পাশ্চাত্য দর্শন। ফিলোসফি মানেই পাশ্চাত্য দর্শন। ফিলোসফি ইংলিশে ওয়ার্ড। তো ফিলোসফি কোথা থেকে এসছে? আমরা উৎপত্তি করতে গেছি, এটা পরে জানবো। কিন্তু এখন বলতে প্রাচীন গ্রিসে গ্রিক ফিলোসফার, প্রথম যে গ্রিক ফিলোসফির জনক কাকে বলা হয়? থেলস। কাকে বলা হয়? থেলসকে। থেলস
তাহলে থেলস হচ্ছে প্রাচীন গ্রিক ফিলোসফির জনক, সে হচ্ছে কে? থেলস। তাহলে থেলসকে জানলাম গ্রিক ফিলোসফির জনক। তারপরে কি আসে? ফিলোসফার, এই কথাটা কে নিয়ে আসে? মনে আছে আগের দিনের কথা? পিথাগোরাস। কে নিয়ে আসে? পিথাগোরাস। তারপর পিথাগোরাসের আমরা পড়েছি মাধ্যমিকে, সূত্র পড়েছি না, জ্যামিতিক সূত্র পিথাগোরাসের। তারপরে উপপাদ্য পড়েছি। আচ্ছা, তারপরে গিয়ে প্রত্যেকবারই মনে হয় যে এই উপপাদ্য আসবে, পিথাগোরাসের উপপাদ্য আসবে, আসে না কোনো বাড়ি, এরকম হয়েছে, পরপর 3 বছর দেয়নি। যাই হোক, তার থেলস হলো, কার কার নাম জানলাম? থেলসের নাম জানলাম, পিথাগোরাসের নাম জানলাম। তারপরে কে আসে? তারপরে আসে ওয়েস্টার্ন ফিলোসফির জনক, কে? সক্রেটিস। ওয়েস্টার্ন ফিলোসফির জনক কাকে বলা হয়? সক্রেটিসকে। সক্রেটিস, মনে থাকবে, ওয়েস্টার্ন ফিলোসফির জনক হচ্ছে সক্রেটিস। এই সক্রেটিস প্রথম এসে এমন চিন্তাবিদ ছিলেন গ্রিসের, যে প্রথম এসে মানুষকে শেখায় যে যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে হবে। কি দিয়ে? যুক্তি দিয়ে। তাই সক্রেটিসকে কি বলা হয়? ওয়েস্টার্ন ফিলোসফির জনক। তাহলে ফিলোসফি কিভাবে দর্শনটা এলো? দর্শন মানে এবার ফিলোসফি মানে এই ফিলোসফিতে যে দর্শন, ফিলোসফি এর মিনিংটা কি? ফিলোসফার যারা, তারা পাশ্চাত্যে এর গুরুত্ব কাকে দিয়েছে? যে কী নিয়ে আলোচনা করেছে? জ্ঞান। কিসের পেছনে ছোট হয়েছে এরা? জ্ঞান সংগ্রহ করার পেছনে, জ্ঞান। বুঝতে পেরেছ? ওরা চেয়েছে যে জ্ঞান কিভাবে একজন ওয়াইজ পারসন, একজন নলেজেবল পারসন, নলেজ, নলেজ কোথা থেকে? দেখো আমরা ধরো বলছি ভারতের রাজধানীর নাম কি? দিল্লি। এটা দেখো ইনফরমেশন, এটা কিন্তু নলেজ হলো না। বুঝতে পেরেছো? প্রকৃত ওয়াইজ মানে জ্ঞান, এটা তোমার মধ্যে যাচ্ছে না, তুমি একটা ইনফরমেশন নিয়ে আসো। ধরো ছোটোদের, অনেক ছোটো বাচ্চাদের শেখায় না, এখন দেখবে টিভিতে বলে, বা ছোটো বাচ্চাদের সব দেশের রাজধানী মুখস্থ, সব দেশের নাম জানে, রাজধানীর নাম জানে। তো বল সব দেশের রাজধানীর নাম বল, জানিস, ঠিক আছে, দেখাচ্ছে যে ক্যাপাবিলিটি। ওটা কিচ্ছু হচ্ছে না, ওটাতে ওয়াইজ হচ্ছে না, জ্ঞানী হচ্ছে না। সে কী হচ্ছে? তার আইকিউ লেভেল, মানে আইকিউ লেভেলটা ভালো, এটা প্রমাণ হচ্ছে। আর কিচ্ছু প্রমাণ হচ্ছে না যে ওয়াইজ পারসন হচ্ছে, যে ওয়াইজভাবে ও জ্ঞানী হয়ে যাচ্ছে, এটা নয়। কিন্তু ফিলোসফি কি বলছে? ফিলোসফি প্রকৃত জ্ঞান। কি জ্ঞান? প্রকৃত জ্ঞানকে আমরা জানবো। ফিলোসফিতে কার ওপর বেশি নজর দিয়েছে? প্রকৃত জ্ঞান। কার ওপর নজর দিয়েছে? প্রকৃত জ্ঞান। দেখো, এর উৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে ফিলোসফি শব্দটা কোন দুটো শব্দ থেকে এসছে? ফিলোস আর সোফিয়া। ফিলোস আর সোফিয়া। ফিলোস শব্দের অর্থ কি? অনুরাগ। আর সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে? জ্ঞানের প্রতি অনুরাগ। কি দাঁড়াচ্ছে? জ্ঞানের প্রতি অনুরাগ, লাভ অফ নলেজ বা লাভ অফ উইজডম। মনে থাকবে? তাহলে জ্ঞানটা কীরকম জ্ঞান? প্রকৃত জ্ঞান, সত্য জ্ঞান। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? তাহলে দর্শন কথাটা করতে গেছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, যার অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। ঠিক আছে? দর্শনের অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। কিন্তু প্রকৃত অর্থে দর্শন কি বলবো আমরা? যে প্রকৃত অর্থে দর্শন কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ তো উপর ওপর। প্রকৃত সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। আর ফিলোজ আর সোফিয়া। ফিলোজ থেকে কি? অনুরাগ, সোফিয়া জ্ঞান। তাহলে লাভ অফ উইজডম, লাভ অফ নলেজ, মানে জ্ঞানের প্রতি অনুরাগ। কিন্তু কোন জ্ঞান? প্রকৃত জ্ঞান। কোন জ্ঞান? প্রকৃত জ্ঞান। যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তাকেই আমরা দার্শনিক বলবো। বুঝতে পেরেছিস কি বললাম? এই সক্রেটিস প্রকৃত জ্ঞানী ব্যক্তি ছিল, উপলব্ধি করেছিল জ্ঞানকে। বুঝতে পেরেছো কি বললাম? প্রকৃত জ্ঞান। তো পাশ্চাত্যে আমরা কি জানলাম? জ্ঞানের পিছনে ছুটেছে। আর ওরা জ্ঞান সংগ্রহ করেছে, আর এরা কি? প্রকৃত সত্যকে উপলব্ধি করেছে। দুটোই কিন্তু একইভাবে গেছে, কিন্তু তত্ত্বের যে ব্যবহারিক প্রয়োগ, পার্থক্য কোথায়? এদের তত্ত্বের ব্যবহারিক প্রয়োগে। কিসে পার্থক্য? তত্ত্বের ব্যবহারিক প্রয়োগে। যদি কোশ্চেন আসে এরমভাবে লিখবে, তত্ত্বের ফিলোসফি আর দর্শনের মধ্যে ডিফারেন্স কি? তত্ত্বর ব্যবহারিক প্রয়োগে। ঠিক আছে? পরে আবার পার্থক্যতে আমরা আসবো। তাহলে কি দেখলাম? বুঝতে পেরেছো কি বললাম? এইটুকুনি অসুবিধা আছে? এরপরে আমরা আসি, দেখো ফিলোসফি বনাম দর্শন, পার্থক্যটা কি আমরা দেখে নিই। পার্থক্য কি? ফিলোসফি বনাম দর্শন, দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখো। পাশ্চাত্য দর্শনে কি বলছে? যে কেবল পাশ্চাত্য দর্শনে কি বলছে? কেবল বুদ্ধিকে চরিতার্থ করা এবং জ্ঞানার্জন। বুদ্ধিকে চরিতার্থ করা এবং জ্ঞানার্জন, মানে পাশ্চাত্য দর্শনে কি? জ্ঞান অর্জন করার কথা বলেছে। ক্লিয়ার? এবার উদ্দেশ্য হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। এর উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করা।
আর ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি? তত্ত্বজ্ঞানের মাধ্যমে দুঃখ নিবৃত্তি ও মোক্ষ লাভ। এই মোক্ষ লাভ কথাটার মিনিং কি ভালো করে বলছি। মোক্ষ মানে ভারতীয় দর্শনে পুরুষার্থ কটা? চারটে পুরুষার্থ, যেগুলো আমাদের একটা মানুষের জীবনে যেগুলো একদম এসেন্সিয়াল, যেগুলো দরকারি। দেখো আমাদের প্রথম কি আছে বলো তো? ধর্ম। প্রত্যেকের ধর্ম আছে, প্রত্যেকের আমাদের ধর্ম আছে। তারপরে আমাদের সব থেকে এসেন্সিয়াল যে জিনিসটা লাগে, এখন সবাই তার পেছনে ছুটছি, কি? অর্থ। একদম, টাকা লাগে। তাহলে এটাও পুরুষার্থ, তাহলে ধর্ম হলো, অর্থ হলো। আর একটা আমাদের সবার মধ্যে কামনা বাসনা আছে, এটা চাই ওটা চাই, আমরা বলি তো সবার চাহিদা। চাহিদা না হলে এত দুঃখ থাকতো না। দুঃখটা কিসের? আমাদের মধ্যেই চাহিদা আছে বলেই। তোমরা এখন যে বলো বাবা একটা আইফোন দাও, দেবে না, দুঃখ পেয়ে গেলে। বাবা একটা স্কুটি কিনে দাও, দিলে না, দুঃখ পেয়ে গেল। তাহলে সবার মধ্যে একটা চাহিদা আছে। সেই চাহিদা যখনই তুমি ভাবলে আইফোনটা পেয়ে যাবে, 1 মাসের মধ্যে কিন্তু আর ভালো লাগবে না, তখন আবার একটা ফোন চলে আসবে। মানে মেটেরিয়ালস, মানে আমি বলছি যে কোনো তোমার কাছে যেটা এখন মনে হচ্ছে দুর্লভ্য, আর সেটা পেলেই তুমি খুশি, কিন্তু সেটা কতদিনে? মেটেরিয়ালসটিক খুশিটা কতদিন? সেটা কিছুদিন, তারপরে আর মেটেরিয়ালটা কি লাগে না, ভালো লাগে না। সেই জন্য ভারতীয় দর্শনে কিসের ওপর বলেছে? যে দুঃখ নিবৃত্তির জন্য কি করতে হবে? মোক্ষ লাভ। তো প্রথম 3টে পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম। সবার মধ্যে আছে, সব পুরুষের মধ্যে আছে, কিন্তু একটা জিনিস আছে ভারতীয় পুরুষার্থ বলছে লাস্ট, যেটা সব থেকে পরম পুরুষার্থ, সেটা হচ্ছে মোক্ষ। সেটা কি? মোক্ষ। এই যে মোক্ষ লাভ, মোক্ষ লাভকে বলছে পরম পুরুষার্থ। কেন বলছে মোক্ষ লাভ? মানে একটা মুক্তি। আমরা যে এই মনুষ্য জীবন অতিবাহিত করছি, মনুষ্য জীবনে আমরা অনেক পাপ কর্ম করি। পাপ কর্ম করলে তার ফল আমরা পাবো। বুঝতে পেরেছো কি বললাম? এটা ভারতীয় দর্শন বলে পাপ করলে তার কর্মফল, কর্মফল ভোগ করতেই হবে। বুঝতে পেরেছো কি বললাম? এইবারে আমরা সারা জীবনে গৌতম বুদ্ধ থেকে শুরু করে মহাবীর জৈন থেকে শুরু করে এরা সারা জীবনে হয়তো পাপ করেনি, পাপ কাজ করেনি। তাহলে এরা কি করলো? শেষ বয়সে যখন মৃত্যুবরণটা করছে, তাহলে এরা মোক্ষ লাভ করছে। মানে পুণ্য অর্জন করে, পুণ্য সঞ্চয় করে মৃত্যুবরণ করছে। নিজেরা বুঝতে পারছে যে আমরা মৃত্যুবরণ করছি। অ্যাকচুয়াল মোক্ষ লাভ হচ্ছে ওটা, আসল মুক্তি। আর যদি একটু একটু হাস্যকৌতুকভাবে বলা যায়, তোমাদেরকে বোঝানো যায়, তাহলে কি বলা যায়? আমরা যা পাপকর্ম করছি আর কি, তো আমাদের মোক্ষ লাভ হবে না। আমরা কোথায় যাব? নরকে যাব। সেই বলে না ছোটোবেলায় ভয় দেখাতো, তেলে ভাজা হবে পাপ কাজ করলেই, এরকম একটা ব্যাপার হচ্ছে। তা আমাদের পরিণতি এরকম হবে। তাহলে আমরা মুক্তি পাচ্ছি না। মরার পরেও আমাদের আত্মা নিম গাছের ডালে, এই গাছের ডালে, এরকম একটা ব্যাপার চলবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ঘুরে বেড়াবে, তো আমাদের মুক্তি হবে না। তাই ভারতীয় দর্শনে কি বলেছে? মোক্ষ লাভ করো। কিসের কথা বলেছে? যে মোক্ষ লাভ করতে হবে। তা মোক্ষ লাভকে কি বলেছে? পরম পুরুষার্থ। তাই আমরা এখন থেকে যে কোনো পাপ কাজ করা যাবে না। সেই অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধের সৎকর্ম, সৎবাক্য, সৎ জীবন, সৎসংকল্প, সৎব্যায়াম, এইগুলো আমাদের কি 8টা অষ্টাঙ্গিক মার্গ আমাদের কি পালন করতে হবে। বোঝাতে পারছি কি বললাম? তাহলে পারা যাবে তো? তাহলে আমরা কি করব? সৎ বাক্য, বাড়িতে একটাও মিথ্যা কথা বলা যাবে না। বুঝতে পেরেছো কি বললাম? সৎ কর্ম করতে হবে, সৎ বাক্য বলতে হবে, যেটা পসিবল নয় এরকম। সৎ বাক্য বলাটা সবসময় চাপ হয়ে যাবে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তাহলে তত্ত্বজ্ঞানের মাধ্যমে এবারে তাহলে ভারতীয় দর্শন কি বলছে? তত্ত্বজ্ঞানের মাধ্যমে কি করব? আমরা প্রথমে দুঃখ নিবৃত্তি করব, দুঃখকে নিবৃত্তি করব, তারপরেই আমরা কি করব? মোক্ষ লাভ হবে। তাহলে এটা হচ্ছে ভারতীয় দর্শনের। এইবারে দেখো উৎস, জাগতিক বস্তুর প্রতি, জাগতিক বস্তুর প্রতি বিস্ময়বোধ, মানে বিস্ময়। এই এরা পাশ্চাত্য দর্শনের ফিলোসফির উৎপত্তি কোথা থেকে? এই যে দর্শনের উৎপত্তি কোথা থেকে বলো তো? কোশ্চেন করেছে প্রথম কেউ কোনো একটা জিনিস নিয়ে। প্রত্যেকটা জিনিস, মানুষের মধ্যে যদি কোয়ারিজ না থাকে, কোয়ারিজ না থাকলে, তাহলে ওই যে গাছ থেকে আপেলটা পড়লো, কেন পড়লো? আপেলটা তো উপর থেকে উঠতে পারত। মনে আছে সেই সেই ল? কার কার কথা? নিউটনের কথা মনে পড়ছে? তাহলে কোশ্চেনটা নিউটন করেছিল বলেই তো সেই মাধ্যাকর্ষণ শক্তির ব্যাপারটা আসলো। যদি কোশ্চেন না আসতো তাহলে কি আসতো? তার মানে কি বিস্ময়বোধ, মানে বিস্ময়বোধ আছে, কোয়ারি, সংশয়বোধ। কোনো একটা টপিকে কোনো কিছু তৈরি হচ্ছে কেন, তার সম্পর্কে কেউ না কেউ ভেবেছে যে এটা কেন হচ্ছে। তার মানে আমাদের মনের মধ্যে কি জাগছে? বিস্ময় একটা জাগছে, প্রশ্ন জাগছে। সেখান থেকে উৎপত্তি কিসের? ফিলোসফির। সেখান থেকে উৎপত্তি ফিলোসফির। বোঝাতে পারছি? বুঝতে পারছো? এইবারে এইদিকে কিসের উৎপত্তি? জীবনের আধ্যাত্মিক অশান্তি। ভারতীয় দর্শনের উৎপত্তি কথা থেকে আমাদের জীবনে এত দুঃখ কেন? আমরা সেই বেদ থেকে জেনে আসছি, ঠিক আছে? আমাদের জীবনে এত দুঃখ কেন? দুঃখ কেন মানে এই যে দুঃখবোধ, সে এই আমাদের দর্শনের উৎপত্তি হচ্ছে এখান থেকে,
যে এত দুঃখ কেন? গৌতম বুদ্ধ বলেছে না, দুঃখের দুঃখের উপায়। হ্যাঁ, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তি আছে, চতুরার্য সত্য, পরে পড়াবো ওগুলো, ঠিক আছে? তাহলে দুঃখের কিভাবে নিবৃত্তি আছে সেটা গৌতম বুদ্ধ পড়লেই, আমরা বৌদ্ধ দর্শন পড়লে জানতে পারবো, বুঝতে পেরেছো? তাহলে জীবনের এই অশান্তি আর দুঃখবোধ থেকে, তো দুঃখবোধ থেকে মুক্তি মানেই তো কি? মোক্ষ লাভ, বুঝতে পেরেছো? এবারে আসো, স্বরূপ কি? এটি মূলত তাত্ত্বিক থিওরিটিক্যাল, কিন্তু এটা কি? এটা থিওরিটিক্যালও আবার প্র্যাকটিক্যাল, ঠিক আছে? দুটোরই সম্মিলন। তারপরে এটা কি? ধর্মের সম্পর্ক। এখানে ধর্ম ও দর্শন সম্পূর্ণ আলাদা। ফিলোসফি পাশ্চাত্য এইসব ধর্ম টর্ম মানে না, ধর্ম নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই, কিন্তু ভারতীয় এখানে ধর্ম ও দর্শনের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। মানে পুরো ভারতীয় দর্শন সম্প্রদায়টাই, এই যে ছটা আর তিনটে, নটা আস্তিক দর্শন সম্প্রদায়, কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। আর এদিকে নাস্তিক দর্শন, চার ভাগ, বৌদ্ধ আর জৈন। এই নটা দর্শন সম্প্রদায়ের মধ্যে চার ভাগকে খালি বাদ দিয়ে দাও, বাদ বাকি সবাই এই আটটা সম্প্রদায় কি এই ধর্মের সাথে কি নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে পার্থক্য বুঝতে পারলাম? অসুবিধা আছে? এখান থেকে শর্ট কোশ্চেন আসলে পারবো। তাহলে কি বলছে? পাশ্চাত্য দর্শন কেবল বুদ্ধিকে চরিতার্থ করে। পাশ্চাত্য দর্শন কি করে? বুদ্ধিকে, মানে আমাদের জ্ঞান বাড়ায়, বুঝতে পেরেছো? আর কিন্তু ভারতীয় দর্শন কি করে? ভারতীয় দর্শন কি করে দেখে নি, এই যে জীবনকে পরিচালিত করে। ভারতীয় দর্শন কি করে? জীবনকে পরিচালিত, জীবনে আমাদের দরকার পড়বে। তাহলে আমরা প্রথম কি পড়বো? সেই জন্য, যেহেতু জীবনের জন্য দরকার, সেই জন্য আমরা কি পড়বো? ভারতীয় দর্শন। বোঝাতে পারলাম? তাহলে দর্শন আর ফিলোসফির মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম? অসুবিধা আছে? ঠিক আছে, এইবার দেখি কি আছে, ঠিক আছে? এইবারে বলছে ভারতীয় দর্শনের উদ্ভবটা কোথা থেকে? ত্রিবিধ দুঃখ, তিনটে দুঃখ আমাদের, তিনটে দুঃখ থেকেই দর্শনের উৎপত্তি। তা ভারতীয় দর্শনের উৎপত্তি তো আমরা জানলাম, কোথা থেকে? দুঃখ আছে, দুঃখের জন্যই আমরা কোশ্চেন করেছি, কেন দুঃখ এত? দুঃখের কারণ কি? বুঝতে পেরেছ? এবার দর্শনের উৎপত্তি হচ্ছে, বলছে আধ্যাত্মিক দুঃখ। দুঃখ ক প্রকার? তিন প্রকার। আধ্যাত্মিক দুঃখ কি? আধ্যাত্মিক দুঃখ কি? শারীরিক, মানসিক। শারীরিক আর মানসিক কি? আমাদের প্রচুর রোগ আছে, শোক আছে, ভয় আছে, ক্রোধ আছে, এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আমরা ইমোশনাল হয়ে যাই কিছু না কিছুতেই, ঠিক আছে? সব কিছুতে আমরা ইমোশনাল হয়ে যাই না? তো ইমোশনাল হয়ে যায়, এত দুঃখ। আর এখন তোমাদের জেনারেশনে তো প্রচুর দুঃখ। তো যাই হোক, তো এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, বুঝতেই পেরেছো? এইবারে আধিভৌতিক দুঃখ, এটা কি? প্রাণীদের দ্বারা হয়, যেমন মানুষ, পশু, কীট পতঙ্গ, সাপ। বাইরে থেকে তোমাকে কেউ দুঃখ দিচ্ছে, সাপে ছোবল মারলো, ঠিক আছে? দুঃখ পাওয়ার কোনো চান্সই নেই, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গিয়ে কীট পতঙ্গ কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে না? এই মশার উৎপাত তো এখন বেড়েই গেছে, এখন তো চারিদিকে শুধু মশা আর মশা, দাঁড়ানো যাচ্ছে না বাইরে কোথাও, তাই না? তো জাগতিক প্রাণী থেকে দুঃখ। আর একটা আধিদৈবিক কি? আধিদৈবিক দুঃখ হচ্ছে যেমন অতিবৃষ্টি, যেগুলো প্রকৃতি, ন্যাচারাল প্রকৃতি দেয়। বন্যা হয়ে গেল, বাজ পড়ছে, সাইডেই বাজ পড়লো, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। এই থেকে ভূত প্রেত দেখেছো তো? ভূত নিয়ে তো দুঃখ একটা আছেই, তাই না? দেখতে পাই না, কিন্তু আমরা ভয় পাই। তো আদি দৈবিক এগুলো। তাহলে দুঃখ কি? এই তিন রকমের দুঃখর কি অত্যন্তিক বিনাশী হলো ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। এই দুঃখটাকে আমাদের কি করতে হবে? ভারতীয় দর্শন কি চেয়েছে? এই দুঃখটাকে বিনাশ করতে চেয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে ভারতীয় দর্শনের লক্ষ্য। এইগুলো যেটা যে আমি ডিটেলসে বলার চেষ্টা করছি, খুব বেশি কোশ্চেন এখান থেকে আসবে না। ওই দর্শন, দৃশ আর অনট, দৃশ্যের সাথে কি অনট যোগ করে দর্শন এসছে, দৃশ্যের সাথে অনট যোগ করে দর্শন এসছে। তার দর্শন কথার অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। আর প্রকৃত অর্থ দর্শন কি? তত্ত্ব দর্শন বা সত্য দর্শন। ব্যাস এইটুকু জানলেই হবে, বুঝতে পেরেছো কি বললাম? আর দর্শন আর ফিলোসফি, মানে ফিলোসফির মধ্যে ডিফারেন্স কি? দর্শন আর ফিলোসফির মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? যে ব্যবহারিক প্রয়োগে, তত্ত্বের ব্যবহারিক প্রয়োগে, এটাই আনসার লিখবে। আর ফিলোসফি কি? ফিলোস শব্দের অর্থ হ্যাঁ অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ জ্ঞান বা নলেজ, তাই না? তাহলে তার ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে ওরা কার পেছনে ছুটেছে? জ্ঞান সংগ্রহ করার পেছনে, প্রকৃত ওয়াইজ পারসন, ঠিক আছে? জ্ঞানকে কিভাবে পাওয়া যায়, ঠিক আছে? এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। এগুলো আমি জাস্ট তোমার বলছি ভারতীয় দর্শনের উৎপত্তিটা কিভাবে হয়েছে, কে, ঠিক আছে? তারপরে তাহলে আর এই ত্রিবিধ দুঃখ থেকে আমাদের কে এই দুঃখ থেকে মুক্তি দেয়? মোক্ষ।
মোক্ষ লাভ করলেই এই তিনটে দুঃখ থেকে মুক্তি পেলে আমরা কি হয়ে যাব, মোক্ষ লাভ করে ফেলবো। তাহলে অসুবিধা আছে আর? তাহলে বুঝতে পারছো ভারতীয় দর্শন একদম সহজ, জল দর্শনের মতো সহজ কিছু নেই। এবারে বলছে অন্ধবিশ্বাস নয় যুক্তি দর্শনের আলোচনার পদ্ধতি। কি অন্ধবিশ্বাস নয়, কি দিয়ে বুঝতে হবে আমাদের, যুক্তি দিয়ে বুঝতে হবে। এইবারে বলছে দেখো কীরকমভাবে আমরা যুক্তি দিই, দেখো যখন আমরা ঝামেলার সময় কাজে লাগবে, বুঝতে পেরেছো, ঝগড়া ঝামেলা তো হয়, বাড়িতেও দ্বন্দ্ব করো, মা বাবার সাথে ঝুট ঝামেলা হচ্ছে, পাড়া প্রতিবেশীর সাথে বন্ধুদের সাথে ঝুট ঝামেলা হচ্ছে, বলছে পূর্বপক্ষ কীরকমভাবে, দেখো পূর্বপক্ষ কি, প্রথমে প্রতিপক্ষের, প্রথমে কি করছে, প্রথমে প্রতিপক্ষের মতবাদ বা সংশয়টি স্পষ্টভাবে উপস্থাপন করা। প্রথমে কেউ আসে তোমাকে সমস্যা বললো, না ও আমাকে আগের দিন মেরেছিল, তো চ আমরা আজকে ওকে আমি চ আমাদের সাথে, আমার সাথে কেউ একজনকে মেরেছে, মেরেছে তোমার কোনো বন্ধুকে কেউ মেরেছে, তোমার কাছে এসে বললো চ চ ওকে মারতে যাবো। এইবার তুমি দেখছো তুমি যদি যাও আর ওরা যদি 10 জন থাকে তাহলে তো তুমিও মার খাবে। কিন্তু বন্ধু ডেকেছে, ছেলেদের মধ্যে এরকম হয়, ব্রো কোড ছেলেদের মধ্যে হয় যে না বন্ধু ডেকেছে মানে যেতেই হবে, তা জানি মার খাবো, চ বাইকটা নিয়ে বেরোলো, জানে ওখানে গেলেই মার খাবে, কিছু করার নেই, তবুও যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এবারে ও বোঝাচ্ছে বন্ধুটাকে যে কি হয়েছে, কি সমস্যাটা, কি সমস্যা কি, বলছে না না আমি এইরকম রাস্তা দিয়ে আসছিলাম, ও সাইকেল ঠুকে দিল, ও আগের, এবার সমস্যাটাকে কী করলে তুমি, সমস্যাটাকে আগে জানার চেষ্টা করলে। প্রথমে কি করব আমরা, কোনো সমস্যাকে কি করব, সমস্যাকে সংশয়টা কি সেটা জানার চেষ্টা করব, জানলাম। এবারে দ্বিতীয় কি, খণ্ডন করলাম, মানে না রে সাইকেল নিয়ে যখন হয়েছে ব্যাপারটা এইরকম করাটা তো ঠিক হয়নি, তুমি আর বোঝাচ্ছ জানো তো গেলেই তো মার খাবে, তা তুমি আগে বোঝানোর চেষ্টা করো বন্ধুকে, দেখ শোন ওখানে তুই সাইকেল নিয়ে গেছিস ওদের এলাকা, তোকে একটু ধর ঠুকে দিয়েইছে, তো সেই জন্য বাজে কথা বলা উচিত হয়নি। তুমি এবার বোঝানোর চেষ্টা করছো, তীব্র যুক্তি দিচ্ছ তুমি, কারণ তুমি জানো তুমি তো গেলেই মার খাবে, তাহলে তুমি এবার যুক্তি দিয়ে বন্ধুকে বোঝানোর চেষ্টা করছো, না না এখন যাস না আর, তাহলে তোর সাথে গেলে আমিও মার খাবো, এটা তো বলতে পারছো না। তুমি এবার তীব্র যুক্তি দিচ্ছ, সূক্ষ্ম বিশ্লেষণের দ্বারা প্রতিপক্ষের মতবাদের দোষ ত্রুটি প্রমাণ ও খণ্ডন করা, মানে ওর দোষ ত্রুটি সমস্ত কিছু কি করলে, ওকে বোঝালে না রে তোরও ভুল আছে, ছাড় ওখানে যাস না, দিয়ে এইবার কেন যাস না, এইবার তুমি উত্তরপক্ষ বা সিদ্ধান্ত সব শেষে অকাট্য যুক্তি সহ নিজস্ব নির্ভুল মতবাদ প্রতিষ্ঠা করলে, দিয়ে তুমি এমন অকাট্য একটা যুক্তি দিলে যে তোমার মতবাদটাও বিশ্বাস করতে বাধ্য হলো। এইভাবে কোনো একটা মতবাদ আমরা কি করি, আমরা যে কথাটা বলি সেটা আমরা অপরপক্ষকে কী করি, বিশ্বাস করানোর চেষ্টা করি, যখন অকাট্য যুক্তি দিই। এইভাবেই কি হয়েছে, এইভাবেই আমরা অন্ধবিশ্বাস নয় যুক্তি দিয়ে আমরা কী করব, আলোচনা করব। বুঝতে পেরেছ, এটা হচ্ছে একটা প্রসেস, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। ক্লিয়ার হচ্ছে, অসুবিধা আছে? তাহলে আমাদের বুঝতে পারলে দর্শন কিভাবে আলোচনা হয়। এরপরে দেখো ভারতীয় দর্শনের আধার কি, এইবার কোশ্চেন আনসার শুরু। এইবার আমরা দর্শন জেনে গেছি কিভাবে এসছে, দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে আমরা জেনে গেছি। এইবার দেখো দর্শনের আধার কি, বেদ। আমি কি বলেছি, প্রথম দর্শন মানে কি, দর্শন মানে প্রকৃত সত্যকে দেখেছে। তো তো আমাদের ভারতীয় দর্শনে 1500 বৈদিক পিরিয়ড কত, 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 600, তাই না, এইটা হচ্ছে বৈদিক পিরিয়ড। এই পিরিয়ডে প্রথম কি রচনা হয়, বেদ। তখন লিপি আবিষ্কার হয়নি। এই বেদের টাইমে কিন্তু সবাই বেদ হচ্ছে মুখে মুখে রচনা হয়েছে। বেদ কোন ধাতু থেকে এসছে, বিদ ধাতু। কোন ধাতু থেকে এসছে, বিদ। বেদ কোন ধাতু থেকে এসছে, বিদ ধাতু থেকে, যার অর্থ কি, যার অর্থ জ্ঞান, যার অর্থ কি জ্ঞান। তাহলে বেদের অর্থ কি, অ্যাকচুয়ালি জ্ঞান, প্রকৃত জ্ঞান, তাই না। এবারে বেদ কিভাবে, কটা বেদ আছে আমাদের, 4টে বেদ আছে। কি কি, ঋক সাম যজু অথর্ব। ঋক ঋক সাম ঋক সাম যজুর্বেদ, তাই না, যজুর্বেদ আর হচ্ছে কি অথর্ব। এই যে 4টে বেদ, 4টে বেদ আমরা জানি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ, 4টে বেদ। তো 4টে বেদ, 4টে বেদের আবার 4টে অংশ আছে। 4টে বেদের কি আছে, 4টে অংশ। 4টে অংশই তোমাদের মেন ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ওখান থেকে। 4টে অংশ কি কি, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আবার বলো, মন্ত্র বা সংহিতা, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অসুবিধা আছে? তাহলে এই 4টে হচ্ছে বেদের অংশ। এবার প্রথমটা হচ্ছে কি, কর্মকাণ্ড। প্রথম দুটো কি, কর্মকাণ্ড। সংহিতা আর ব্রাহ্মণ কি, কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড কোনটা, আরণ্যক আর উপনিষদ।
সংহিতার ব্রাহ্মণ কি? কর্মকাণ্ড। বেদের কর্মকাণ্ড কাকে বলা হয়? সংহিতার ব্রাহ্মণকে। আর জ্ঞানকাণ্ড কাকে বলা হয়? আরণ্যকার উপনিষদকে। অসুবিধা যে? তাহলে বোঝা গেলাম, এটা আমরা আগের দিনও পড়েছিলাম। তাহলে বেদকে আমরা জানলাম, বেদের সাথে কী আলোচনা হয়? বেদাঙ্গ। বেদাঙ্গ কটা? 6টা। শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ, এগুলো। তাহলে বেদের সাথে বেদাঙ্গের আলোচনা কেন হয়? বেদাঙ্গর বেদ তখনই তুমি পাঠ করতে পারবে যখন তোমার মধ্যে বেদাঙ্গর কোয়ালিটি থাকবে, মানে বেদাঙ্গ তুমি জেনে থাকবে, সেই ঋষিরাই বেদ পাঠ করতে পারবে। বুঝতে পেরেছো কি বললাম? আর একটা শেষ আছে কি? শেষ হচ্ছে কি? উপনিষদ। কোনটা হচ্ছে উপনিষদ? উপনিষদ মানে কি? বেদের অন্ত। উপনিষদ কটা? উপনিষদ হচ্ছে 12টা। উপনিষদ 12টা। সেই ছান্দোগ্য, বৃহদারণ্যক, তারপর হচ্ছে ঈশোপনিষদ, আমরা নাম শুনেছি, ঠিক আছে? ওই রকম 12টা আছে, এগুলো মনে রাখার দরকার নেই। তাহলে এই বেদকে আমরা জানলাম কেন? ভারতীয় দর্শনে বেদকে জানলো কেন? বলছে ভারতীয় দর্শনে বেদকে জানার কারণ হচ্ছে দুটো সম্প্রদায় এসছে ভারতীয় দর্শনে। দুটো সম্প্রদায়। বেদ কি হয়েছে? মুখে মুখে রচনা হয়েছে, লেখা তো নেই। তাহলে একজন বলছে বেদকে আমরা মানি, আর একটা সম্প্রদায় বলছে না, বেদকে আমরা মানি না। তাহলে একটা সম্প্রদায় কী করছে? বেদের প্রামাণ্যকে স্বীকার করে, আর একটা প্রামাণ্য বেদের প্রামাণ্যকে অস্বীকার করে। বুঝতে পেরেছ? যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক। মানে বেদ, দেখো কিরমভাবে মনে রাখবে, বেদকে যারা মানে না নাস্তিক, বেদকে যারা মানে আস্তিক, বেদকে যারা মানে না নাস্তিক, বেদকে যারা মানে আস্তিক। বুঝতে পেরেছ? তাহলে ভারতীয় দর্শনে এই দুটোই সম্প্রদায়। এইবারে দুটো সম্প্রদায় ভাগ আছে, কি কি? আস্তিক আর নাস্তিক। আস্তিক কাদের বলে বুঝতে পেরেছি, আর নাস্তিক। তাহলে প্রথমে নাস্তিক আছে। নাস্তিক দর্শন 3টে। নাস্তিক দর্শন 3টে। দেখো নাস্তিক দর্শন কি বলছে, এই দেখো নাস্তিক দর্শন হেটেরোডক্স। এই দেখো সংজ্ঞা, যারা বেদের প্রামাণ্যকে কি করে? বিশ্বাস করে না, নাস্তিক। কি কি সম্প্রদায়? 3টি, চারবাক, বৌদ্ধ, জৈন। অসুবিধা আছে? চারবাক, বৌদ্ধ আর জৈন। এই চারবাক কাদেরকে বলে? চারবাক এই সম্প্রদায়। ভারতীয় দর্শন টোটাল কটা? 9টা। 3টে নাস্তিক আর 6টা আস্তিক। এইবার ইন্টারেস্টিং পার্ট হলো, টোটাল 8টা যদি একদিকে যায়, একটা আলাদা দিকে যাবে, সব সময় জানবে, সেটা হলো চারবাক। এই চারবাকরা, চারবাকদের আর কোনো নথিপত্র নেই, প্রমাণ নেই যে চারবাক দর্শন বলেও কিছু ছিল, সব পুড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? কারণ চারবাকদের কথাবার্তাই এরকম ছিল। চারবাকদের কথাবার্তা লোকায়ত দর্শন হয়ে গেছিলো, পপুলার হয়ে গেছিলো। চারবাকদের গুরুকে বলা হয় বৃহস্পতি, ঠিক আছে? দিয়ে চারবাক কীরকম ছিল জানো? বলছে ঋণ করে ঘি খাও, মানে ধার নিয়ে আনন্দবতী করে নাও, মরে গেলে তো আর শোধ দিতে হবে না। চারবাকরা বলছে সুখবাদী। চারবাকরা কীরকম ছিল? সুখবাদী। আর ওদেরকে বলা হয় জড়বাদী, মেটেরিয়ালিস্টিক। মানে বলছে যেটাই দেখবো প্রত্যক্ষই, চারবাকদের প্রমাণবাদ কি? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। যেটা দেখবো সেটাই বিশ্বাস করব, আর যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করব না। তো চারবাকরা একদম শর্টকাট। বলছে পুনর্জন্ম আবার কি হয়? এই জন্মে পাপ, বলছে পাপ কাজ করলে, ভারতীয় দর্শন বাকিরা কি বলছে? 8জন, যে পাপ করলে তার কর্মফল ভোগ করতে হবেই। কিন্তু চারবাক বলছে কিসের ফল? আমি পাপ করে নেবো, কর্মফল যা হবে দেখা যাবে, ওই সব বলে কিছু হয় না। তো চারবাকদের সহজে, এই যে তোমাদের বেশ ভালো লাগে না যদি চারবাক পন্থী হয়ে যেত, এরকম যদি বেশ হতো, পাপ পুণ্যের কোনো বিচার নেই, এটা একটা ভালো লাগার একটা ব্যাপার থাকতো, সহজেই কী হয়ে গেছিলো? সহজে লোকায়ত, পপুলার হয়ে গেছিলো। তো চারবাক দর্শনের বিরোধী বাদ বাকি সব সম্প্রদায় চারবাকের বিরোধী হয়ে গেছিলো। দিয়ে চারবাক দর্শন যখন আস্তে আস্তে, চারবাক দর্শনের কি হচ্ছে, চারবাক দর্শন যখন দেখছে পপুলার হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে চারবাক দর্শনকে কী করে দিল? অন্যান্য সম্প্রদায়রা মিলে শেষ করে দিল। বুঝতে পেরেছো কি বললাম? তার মানে চারবাক দর্শন বুঝতে পারলে চারবাক দর্শনকে কি বলবো? যে এরাই হচ্ছে জড়বাদী। এরা কি? জড়বাদী। এরাই বলছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। আর চারবাকরাই কি বলছে? চারবাকরাই বলছে হচ্ছে ঋণ করে ঘি খাও, মানে সুখবাদী। চারবাকদের জগৎ তত্ত্ব, বুঝলে কিরম বলছে? বলছে এই মহাজগৎ সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? 5টা তত্ত্ব। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চ মহাভূতের মাধ্যমে কি হয়? আরে বোম মানে কিন্তু সেই বোম না, চকলেট বোম এই ছুটছে, এই দুমদাম ফাটছে, এরম না। বোম মানে আকাশ। যাই হোক, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, ঠিক আছে? এই পঞ্চ মহাভূত, মাটি, জল, অগ্নি, বায়ু আর হচ্ছে আকাশ, এই পঞ্চ মহাভূত, এদেরকে কি বলা হয়? পঞ্চ মহাভূত। মানে আমরা মহাভূত যখন শুনি, কিসের মহাভূত আছে? আবার একই ভূত নিয়ে এত ভয় পাই, তারপর আবার এর ওপর মহাভূত আছে। যাই হোক, তাহলে পঞ্চ মহাভূত কি মনে হচ্ছে? পঞ্চ মহাভূতের মাধ্যমে কি হয়েছে? এই জগৎ সৃষ্টি হয়েছে, সেটা আমরা মানি, ভারতীয় দর্শন মানে। কিন্তু চারবাক বলছে না না, 4টে মহাভূত আছে।
ক্ষিতি অপ তেজ মরুত, 5 জনকে 5 নম্বর আকাশ তো দেখা যায় না। আকাশ তুই চলে যা, শূন্য মহাশূন্য চলে যাবি, সোজা চলে যা, এরোপ্লেন নিয়ে চলে যা, আকাশ ভেদ করে মহাশূন্য, রকেট ছেড়ে দেবে মহাশূন্যে চলে যাবি, আকাশ তোকে আটকাবে না। তার মানে কি যে বলছে আকাশ তো শূন্য, তা আকাশ বলে কিছু নাই, তাই মানিও না। কটা মহাভূতকে মানে 4টে। তাই এদের এই জগৎতত্ত্বকে কি বলেছে, এই স্বভাববাদ বা যদৃচ্ছাবাদ। বুঝতে পেরেছ? ক্লিয়ার হচ্ছে? ওগুলো পড়বো 4 ভাগ যখন পড়বো। তাহলে 4 ভাগ বুঝতে পেরেছ? 4 ভাগের পরে বৌদ্ধ আর জৈন আমরা পড়েছি। বৌদ্ধ দর্শন কি? বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, 3টে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। আর জৈন বৌদ্ধদের আমরা অষ্টাঙ্গিক মার্গ পড়বো, দুঃখের কারণ পড়বো। এত দুঃখ কেন আমাদের, দুঃখ নিবৃত্তির উপায় আছে, সে বৌদ্ধ দর্শন আমরা পড়বো। অষ্টাঙ্গিক মার্গ পড়বো, মনে বুঝতে পেরেছ? তারপরে জৈন দর্শন পড়বো। ঠিক আছে? তাহলে এটা কি হলো? নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন কটা? 3টে। কি কি? 4 ভাগ, বৌদ্ধ আর জৈন। এবার আস্তিক এসো। আস্তিক মানে কি? আস্তিক মানে হচ্ছে সংজ্ঞা দেখো, যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে। সম্প্রদায় কটা? 6টা। এখানে একটু গন্ডগোলে দেওয়া আছে। প্রথমে কি আছে? প্রথমে দেখো, প্রথমে হচ্ছে সাংখ্য। প্রথমে কি? সাংখ্য। সাংখ্যর পরে যোগ, তারপরে ন্যায়, তারপরে কি আছে এই উপরের দিকে এইখানে লিখি বৈশেষিক। তারপরে কি আছে? বৈশেষিকের পরে মীমাংসা, তারপরে বেদান্ত দেখা যাবে, সাদায় লিখতে হবে বেদান্ত, তাই না? এই 6টা হচ্ছে, এরকমভাবে লিখতে হলো, কিছু করার নেই। 6টা হচ্ছে কি? আস্তিক দর্শন। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কপিল। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। বৈশেষিক ঋষি কনাদ। আর মীমাংসা জৈমিনী। বেদান্ত বাদরায়ণ। এগুলো আমরা আগের দিন পড়ে গেছি অলরেডি। তাহলে সতর্কতা, ভারতীয় দর্শনে আস্তিক বা নাস্তিক বলতে ঈশ্বরে বিশ্বাস বোঝায় না, বেদে বিশ্বাস বোঝায়। মানে আমরা আস্তিক নাস্তিক, আর ঠাকুমারা কি বলে যে তুই চরম নাস্তিক, কিচ্ছু মানিস না, সব ছুঁয়ে দিচ্ছিস। এই যে এটা নাস্তিক বলতে ঈশ্বর মানে না, আর আস্তিক মানে ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু এইটা এই ক্ষেত্রে না, ভারতীয় দর্শনে বেদের ক্ষেত্রে হবে। বেদে যারা মানে না তারা নাস্তিক, আর বেদে যারা মানে তারা হচ্ছে আস্তিক। এছাড়া চার্বাককে আর একটা বলে চরম নাস্তিক, কারণ এ বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না, তাই একে কী বলা হয়? নাস্তিক শিরোমণি। কী বলা হয়? নাস্তিক শিরোমণি। অসুবিধা আছে? আর আস্তিক দর্শনকে আর একটা কথা বলা হয় স্বর দর্শন। কী বলা হয়? স্বর দর্শন। তাহলে পারবো আমরা? অসুবিধা আছে? এখান থেকেই কোশ্চেন আসবে। বুঝতে পারছো কী বললাম? মুখস্থ এখানেই হয়ে যাবে। ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য তাহলে দেখি কী কী আছে। এখান থেকেও খুব কম কোশ্চেন আছে। বৈশিষ্ট্য কী কী? তাত্ত্বিক ও ব্যবহারিক দিক। তাত্ত্বিক আর ব্যবহারিক দিক কি? দেখো, তাত্ত্বিক আর ব্যবহারিক দিক, দর্শন শুধু পুঁথিগত তত্ত্ব নয়, এটি জীবন চর্চার পথ। এটি কি? জীবন চর্চার পথ, একদম জীবনে কাজে লাগবে। দর্শনে সব আনসার পাবে, সব কোশ্চেনের আনসার পাবে দর্শনে। বুঝতে পেরেছো কি বললাম? জ্ঞানকে জীবনে প্রয়োগ করাই হচ্ছে এর মূল লক্ষ্য। আমরা যেটা শিখছি সেটা যাতে জীবনে প্রয়োগ করতে পারি। আর একটা কি বলছে? দুঃখবাদ থেকেই আশাবাদ। দেখো, এই যে তোমাদের এখন নতুন সাবজেক্ট পড়তে হচ্ছে, এখন বলে এই সবে মাধ্যমিক দিলাম, এখনই আবার পড়া শুরু করে দিতে হচ্ছে। যা সরকার যা সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, আমাদের আর হাতে টাইমও নেই, এমন অবস্থা। এই দুঃখের মধ্যে আশা আছে একটা। কি আশা আছে? দর্শন একদম সহজ সাবজেক্ট, কিছুই নেই। কটা চ্যাপ্টার আছে এমনি হয়ে যাবে। প্রথম ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ওই নিয়েই এবার পড়ানো হচ্ছে। আমি যা বলার মোটামুটি প্রথম ভিডিওতে দেখবে, সিলেবাস শেষ করা এইগুলোই বলে দিয়েছি। ঠিক আছে? তাই দুঃখবাদ থেকে, শুরুতে দুঃখ দিয়ে হলেও, শুরু যদি দুঃখ দিয়ে হয়ও, শেষে আমরা কি করব? শেষে দর্শনে ভারতীয় নৈরাশ্যবাদী নয়, এর শেষ পরিণতি হলো দুঃখ মুক্তি বা আনন্দ। কারণ যখন তোমার 4th সেমিস্টারে যাবে, যেখানে রেজাল্টটা দরকার, সেখানে দর্শনে 4টে কোশ্চেন করলে 3টে কমন, মানে দর্শনের পরিধি নেই। তাই দর্শন হচ্ছে খুব সহজ সাবজেক্ট। বুঝতে পেরেছো? আবার বলছে আধ্যাত্মবাদ, এটা বলেছিলাম স্পিরিচুয়ালিস্ট দর্শন। মানে কি? ভারতীয় দর্শন স্পিরিচুয়ালিস্ট। আধ্যাত্মবাদ জড় নয়, পরমাত্মা বা চেতনার উপলব্ধি চরম লক্ষ্য। একমাত্র 4 ভাগ দর্শন জড়বাদী, 4 ভাগ বাদ দিয়ে বাদ বাকি সব দর্শন সম্প্রদায় কি? আধ্যাত্মবাদী। বুঝতে পেরেছো? আর প্রমাণ শাস্ত্র মানে জগৎ ও জীবন সম্পর্কে যথাযথ জ্ঞান লাভের উপায় বা প্রমাণ নিয়ে প্রতিটি দর্শনে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা প্রমাণ বলেছিলাম না? প্রমাণ কটা ভারতীয় দর্শনে? প্রমাণ 6টা। 6টা কি?
প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এগুলো আমরা পরে পড়বো চ্যাপ্টার ভালো করে। এটা আমরাই আগের দিন জেনেছি। তাহলে বৈশিষ্ট্য হয়ে গেল, বৈশিষ্ট্য জানতে পারলাম। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে না। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। দেখো, কর্মবাদ। সাধারণ বৈশিষ্ট্য কি? কর্মবাদ। কর্মবাদ যেমন কর্ম তেমনি ফল। কি বলেছি ভারতীয় দর্শনে? এই কথাটা সবাই মানে, শুধু কে মানে না? চারবার। যেমন কর্ম করলে, যে কর্ম করবি ফল ভোগ এখানেই করে যেতে হবে। যা পাপ করবি এখানে শোধ দিয়ে যেতে হবে, ঠিক আছে? নাহলে এই ভূত হয়ে কিন্তু ঘুরে বেড়াতে হবে। তাহলে পরজন্মে কী হবে? সেই বলে না, পরজন্মে কুকুর হয়ে জন্মাবি, এইসব ভয় দেখায়। তো কর্মবাদ। আচ্ছা, যেমন কর্ম তেমনি, যেমন কর্ম তেমনি ফল। ভালো কাজের সুফল এবং খারাপ কাজের কুফল জীবনকে ভোগ করতেই হবে। আর কি বলছে? জন্মান্তরবাদ। কর্মফলের সাথে সাথে মানে এই জন্মে তুই যদি পাপ কাজ করিস, পরজন্মে যে কি হবি ঠিক নাই। বুঝতে পেরেছিস? যেমন পাপ তেমনি। এইবার তেমনি, তাহলে অসঞ্চিত কর্মফল ভোগ করার জন্যই জীবনকে, এই জীবকে বারবার জন্ম নিতে হয়। তুই যদি পাপ করে যাস তাহলে আবার পরজন্মে তোকে জন্মাতেই হবে, সে পাপের কর্মফল ভোগ করতে হবে। মানে এই জীবনে আমি যে এত কষ্ট করছি, তার মানে আগের জন্মে কী করেছিলাম? পাপ কাজ করেছিলাম, সেই জন্য সরকার চাকরি দিচ্ছে না। বুঝতে পেরেছিস কী বললাম? সরকার বলছে মাস্টারি চাকরি নেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ও জন্মান্তরবাদ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্মবাদ আর জন্মান্তরবাদ কি? অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে দেখো, শাশ্বত বা নৈতিক নিয়ম কি? সমগ্র বিশ্বজগৎ এক অমোঘ নৈতিক নিয়মে চালিত, বেদে একে ঋত বলা হয়েছে। দেখো, সমগ্র বিশ্বজগৎ কি? আমরা নীতির কথা বলি। আমরা কিসের কথা বলি? নীতি, নৈতিক। নৈতিক দিকে তুমি যদি পরিচালিত হও তাহলে মোক্ষ লাভ করা সম্ভব। মোক্ষ লাভ করা সম্ভব। সবসময় নীতিবান, আমরা বলি না, নৈতিক নীতি, এথিক্স থাকতে হবে। তো এর কথা বলা হয়েছে। এবারে দেখো, মোক্ষ। লাস্ট কি? মোক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় দর্শনে এর কথাই বলা হয়েছে। তে জন্ম মৃত্যুর চক্র এবং ত্রিবিধ দুঃখ থেকে চিরস্থায়ী মুক্তি হলো মোক্ষ, চারবাক ব্যতীত সকল দর্শনের লক্ষ্য। তাহলে কার লক্ষ্য নয়? খালি চারবাকের লক্ষ্য নয়, বাদ বাকি সকল দর্শনের লক্ষ্য হচ্ছে এটাই। বুঝতে পেরেছ? অসুবিধা আছে? তাহলে বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এবার যথার্থ জ্ঞানের কটা উপাদান? যথার্থ জ্ঞানের 4টি উপাদান। এগুলো আমরা আগের দিন জেনেছি, ভালো করে দেখে নেবে। কি কি? প্রমা। প্রথম হচ্ছে কি? প্রমা। প্রথমে কি? প্রমা। প্রমা মানে, প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান। প্রমা মানে যথার্থ জ্ঞান। প্রযুক্ত মা, ঠিক আছে? নিকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান। প্রো মানে উৎকৃষ্ট, আর মা মানে, মান মানে জ্ঞান। তাহলে উৎকৃষ্ট জ্ঞান। আজকে আমরা কি শিখতে এসেছি? দর্শন, ফিলোসফির জ্ঞান পাচ্ছ তো? তো এটা হচ্ছে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান মানেই প্রমা। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রমা। আর যথার্থ জ্ঞানটা যার মাধ্যমে পাই তাকে বলা হয় কি? প্রমাণ। তাকে বলা হয় কি? প্রমাণ। কার মাধ্যমে জ্ঞানটা আমরা পাই? প্রমাণের মাধ্যমে। আমরা বলি না, কোনো একটা কেউ একজন এসে বিরাট একটা ডায়লগ দিল বা কোনো একটা কথা বলে দিল যে জানিস এইখানে এই হয়েছিল, একটা বিড়ালকে দেখেছি গাছে উঠে গেছে, দিয়ে তোমরা এটা বিড়ালকে গাছে উঠে গেছে, ঠিক আছে, প্রমাণ দে তো বিড়াল কী করে গাছে উঠলো। নাহলে বলবে একটা সাপকে দেখলাম গাছের উপরে উঠে বসে। আচ্ছা তাহলে বলতো প্রমাণ দে। বা একটা উদ্ভট কথা বলো, তোমরা সঙ্গে সঙ্গে কী বলবে? প্রমাণ দেখা, মানে দেখতে চাইছো। তাহলে জ্ঞানটা কি? প্রমাণ। আমরা সবসময় কি চাই? জ্ঞান সংগ্রহ করার মধ্যে প্রমাণ চাই। তা ভারতীয় দর্শনে প্রমাণ, যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতিকে কি বলা হয়? প্রমাণ। প্রমাণ কটা আছে? 6টা। তারপরে কি? প্রমাতা। প্রমাতা মানে কি? যিনি জ্ঞানটা লাভ করে, জ্ঞাতা। মানে তোরা আজকে জ্ঞান লাভ করছিস, তোরা হচ্ছিস জ্ঞাতা। আর প্রমেয় মানে কি? জ্ঞানের বিষয়। জ্ঞানের বিষয়। আজকে কিসের জ্ঞান লাভ করছি আমরা? দর্শনের। তাহলে প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এরমভাবে বলবো। কি? প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এই 4টে থেকে কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো কি বললাম? ব্যাস, তাহলে অসুবিধা নেই, এটাও বুঝে গেছো। ভারতীয় দর্শন সহজ রে, কিচ্ছু নেই, এর মধ্যে হয়ে যাবে। মানব জীবনের 4 পুরুষার্থ আগেই বলে দিচ্ছি। 4 পুরুষার্থ কি কি? দেখো, ধর্ম। প্রথমে কি? ধর্ম। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে ধর্ম। 1 নম্বর কি? ধর্ম। 2 নম্বর কি? অর্থ। 3 নম্বর কি? কাম। আর 4 নম্বর হচ্ছে কি? মোক্ষ। এই মোক্ষটাকে কিন্তু আমরা লাভ করতে পারি না সবাই। বুঝতে পেরেছো? এটাকেই বলা হয় পরম পুরুষার্থ। এটাকে কি বলা হয়? বাদ বাকিগুলো এসেন্সিয়াল। আমাদের ধর্ম আছে, অর্থও আছে দরকার, কামও আছে, সবার মধ্যে কামনা বাসনা আছে। ব্যাস, এই 3টে সবাই পায়, কিন্তু
কে মোক্ষটা লাভ করা যায় না। এই জন্যই ভারতীয় দর্শন কার পেছনে ছুটেছে? মোক্ষ লাভ। মোক্ষ লাভই হচ্ছে মুক্তির একমাত্র, দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় কি? মোক্ষ লাভ। বুঝতে পেরেছো? তাহলে চারবাক দর্শন কেবল অর্থ আর কামকে স্বীকার করে। চারবাক দর্শন কাকে স্বীকার করে? অর্থ আর কাম। এই শোনো, টাকা দরকার আর সুখ দরকার, ব্যাস, বাদ বাকি আর কিছু মানে না। ধর্ম টর্ম ওইসব মানেও না, আর মোক্ষও মানে না। তাহলে একদম, তাহলে পুরুষার্থ কি? মানুষের কাম্য বস্তু বা জীবনের আদর্শ। অসুবিধা আছে? তাহলে এটা পারা যাবে। পুরো আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ। মোক্ষ লাভের উপায় কি? মোক্ষ লাভের উপায় হচ্ছে জ্ঞান মার্গ। দেখো, জ্ঞান মার্গ কি? অবিদ্যা, অবিদ্যা বা অজ্ঞানতা দূর করে তত্ত্বজ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ, বেদান্ত আর সাংখ্য দর্শন। তাহলে মোক্ষ লাভ আমরা কখন করতে পারবো? যদি আমাদের প্রকৃত জ্ঞান হয়, আমরা যদি মেটেরিয়ালের পিছনে না ছুটি। বুঝতে পেরেছো কি বললাম? আমাদের দুঃখটা কিসের জন্য? এই মেটেরিয়াল, এটা চাই ওটা চাই, এই জাগতিক বস্তুর ওপর আমাদের প্রচুর একটা টান রয়েছে। ওই জন্য আমরা কি, ওই জন্যই আমরা তো আমাদের দুঃখ। বুঝতে পেরেছো কি বললাম? কর্মমার্গ, আর একটা কি? কর্মমার্গ, ফলের আশা না করে কর্তব্যের খাতিরে নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে মোক্ষ লাভ। মানে ফলের আশা না করে, এই যে আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি ফ্রি, সবাই যাতে দেখতে পায়, আমি কিসের জন্য দিয়ে যাচ্ছি? কোনো ফলের আশা করছি না, কিন্তু এটা ভুল। ফলের আশা করছি, সবাই দেখবে তারপরে তো আমার কাছে আসবে পড়তে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এটাও আমরা, তোরা ভাবছি স্যার ভিডিওতে এই সমস্ত বলে দিচ্ছে, এসব কিছু না, এটা বাস্তব। এখন আমরা কিসের জন্য করছি? আর্নিং তো আমাদের করতেই হবে, নাহলে খাবো কি? এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ওইসব ব্যাপার নয়। তো কর্ম, ফলের আশা না করে কর্তব্য করা, ফলের আশা না করে কর্তব্য করা, এটা হচ্ছে কর্মমার্গ। আর একটা ভক্তি, একদম ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম ও ভক্তি, পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? মোক্ষ লাভ করতে পারি। কিন্তু তিনটের একটাও কেউ করি আমরা ঠিকঠাকভাবে? কেউ আমরা এই তিনটের একটাও করি না। ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে মোক্ষ লাভের উপায় আমরা জেনে গেলাম, মোক্ষ লাভের উপায় আমরা জানলাম। উদ্দেশ্য একটাই, জীবাত্মার পরম শান্তি লাভ। আচ্ছা, এইবারে ভ্রান্তি নিরসন। ভারতীয় দর্শন মানেই হিন্দু দর্শন নয়, লাস্ট এটাই প্রায়। তো ভারতীয় দর্শন বলতে কেবল কি হিন্দু দর্শন? না। ভারতীয় দর্শন কি বলছে? হিন্দু শব্দটি প্রাচীনকালে কোন অর্থে ব্যবহার হয়েছে? সিন্ধু নদের তীরে ছিল, সেখান থেকে হিন্দু কথাটা এসছে। ঠিক আছে? মাধবাচার্য তার কোন গ্রন্থে? সর্বদর্শন সংগ্রহ, এই গ্রন্থে, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে দেখিয়েছেন ভারতীয় দর্শনে হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক, এমনকি জড়বাদী, চারবাক সবাই তো আছে। তাই একে আমরা হিন্দু দর্শন খালি বলবো না, একটা নাম হতে পারে, ঠিক আছে, কিন্তু শুধুই যে হিন্দু দর্শন একে আমরা বলবো না। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? আচ্ছা, এরপরে তাহলে এক নজরে আমরা দেখি কি বললাম আজকে। তাহলে দর্শন কথার প্রকৃত অর্থ কি? তত্ত্ব দর্শন, এখান থেকে কোশ্চেন আসবে। ফিলোসফি কথার অর্থ? জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোস শব্দের অর্থ অনুরাগ। সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। ঠিক আছে? ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি? বেদ। আচ্ছা, বেদ বিরোধী দর্শনকে? চারবাক, বৌদ্ধ, জৈন। অসুবিধা আছে? আচ্ছা, জড়বাদী দর্শন? চারবাক। জ্ঞানের চারটি অঙ্গ? প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। আচ্ছা, পরম পুরুষার্থ? মোক্ষ। দুঃখ তিন প্রকার, হ্যাঁ, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক। আধ্যাত্মিক মানেই কোনটা? আমাদের সব ইমোশনগুলো, দুঃখ, শারীরিক, মানসিক যেগুলো দুঃখ, তাই না? আর আদিভৌতিক কোনগুলো? আমরা যেটা মানুষ, তারপরে অন্য মানুষ, সাপ, তারপরে হচ্ছে কুকুর, তারপরে এই এদের মাধ্যমে যে দুঃখগুলো আছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে কি? আদিভৌতিক। আর আদিদৈবিক কোনগুলো? আদিদৈবিক প্রাকৃতিক বিপর্যয় যেগুলো, সে তার মাধ্যমে যে দুঃখ পাওয়া যায়। আচ্ছা, বিশ্বজগতের শাশ্বত নৈতিক নিয়ম কি? ঋত। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের পরিচয়? মাধবাচার্য। ব্যাস, আজকের ক্লাস এখানেই শেষ। এইভাবে, এই যে এইবার এই পিডিএফটা তোমাদের কাছে কি যাবে? তোমাদের কাছে সম্পূর্ণ পিডিএফটা তোমাদের কাছে থাকবে, ঠিক আছে? যেইভাবে পড়ানো হলো এইভাবে তোমাদের কাছে পিডিএফটা চলে যাবে। এই পিডিএফটার ওপরে কি থাকবে? এর কিওয়ার্ডটা থাকবে। এই পিডিএফটার সাথে কি থাকবে? একটা করে কিওয়ার্ড। এটা আমি ইউটিউবে দেব। ইউটিউবে এই ভিডিওটা ওই কিওয়ার্ড থেকে তোমরা দেখতে পাবে, যে যখনই মনে হবে পড়তে বসেছ
তখনই ভিডিওটা একবার করে আগে দেখে নেবে। এই যে এখানে কিওয়ার্ড থাকবে, ঠিক আছে, কিওয়ার্ডটা আমি দিয়ে দেবো। কিওয়ার্ডটা স্ক্যান করলেই তোমরা কি দেখতে পাবে, এই ভিডিওটা আবার দেখতে পাবে। এর পরের দিন আমরা কি করব, এর কোশ্চেনগুলো যেখান থেকে আসে টোটাল কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে, ওয়ান লাইনার করে। তারপরে গিয়ে 4টে করে অপশন দিয়ে আমরা কি করব, এক্সাম। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব। তাহলে দর্শনের ধারণা নিয়ে অসুবিধা আছে? প্রথম ক্লাস হয়ে যাবে, ঠিক আছে, এই অবধিই থাকুক।